আসসালামু আলাইকুম, আদাব, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমরা দিনাজপুর বোর্ডের 6 নং সৃজনশীল, যেটা আমাদের জেনারেল ম্যাথ চ্যাপ্টার 6 অর্থাৎ 16তম অধ্যায় থেকে এসেছে, সেই সৃজনশীলটির সমাধান করব। বেশিরভাগ ক্ষেত্রেই ক নং প্রশ্ন উদ্দীপকের সাথে সংযোগ থাকে না, একইভাবে এখানে ক নং প্রশ্ন উদ্দীপকের সাথে কোনো সংযোগ নেই। ক নং প্রশ্নে বলা হয়েছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 72 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ একটি ঘনক যার সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, আপনারা জানেন একটি ঘনকের 6টি তল থাকে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো সমান থাকে এবং 6টি তল থাকে। সেই 6টি তলের পৃষ্ঠের ক্ষেত্রফল 72 বর্গমিটার এবং আমাদেরকে নির্ণয় করতে বলেছে ওই বর্গটির উক্ত ঘনটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। উক্ত ঘনটির কর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল অর্থাৎ 6টি তলের ক্ষেত্রফল আমরা জানি 6a স্কোয়ার এবং কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা জানি a ইন্টু √3, বা এভাবে বলা যায় √3 ইন্টু a। আগে আমরা বরাবরের মতো লিখি, দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 72 বর্গমিটার। আমি ওখানে লিখে নিলাম ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 72 মিটার। এখন এখানে লিখি প্রদত্ত শর্ত বা শর্ত অনুসারে, যেহেতু আমাদের শর্ত কি 6a স্কোয়ার, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি 6a স্কোয়ার, অর্থাৎ 6a স্কোয়ার ইকুয়াল 72 বর্গমিটার। পরবর্তী লাইনে আমরা এর মান নির্ণয় করব। পরবর্তী লাইনে এখানে 6a স্কোয়ারের সাথে গুণ অবস্থায় আছে, ইকুয়ালের বাম পাশে, ইকুয়ালের ডান পাশে পাঠিয়ে দিলে হবে 72-এর সাথে ভাগ অবস্থা, অর্থাৎ ইকুয়ালের বাম পাশে গুণ অবস্থা আছে a স্কোয়ারের সাথে, ইকুয়ালের বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিলে হবে ভাগ অবস্থা। সুতরাং আমরা পরবর্তী লাইনে লিখতে পারি a স্কোয়ার ইকুয়াল 72/6। পরবর্তী লাইনে এখানে a স্কোয়ার আমাদেরকে নির্ণয় করতে হবে শুধু এর মান। সুতরাং পরবর্তী লাইনে এখানে a এবং ইকুয়ালের বাম পাশে যদি পাওয়ার থাকে, ইকুয়ালের বাম পাশ থেকে ডান পাশে গেলে সেটা হবে রুট, এবং 72কে 6 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 12 এবং 12 রুট, অর্থাৎ √12 মিটার। যেহেতু ছিল ক্ষেত্রফলের একক বর্গমিটার, এখানে মিটার এককে আছে। এ ইকুয়াল অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা ঘনকের যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে √12 মিটার। এখন আমাদেরকে একটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আমরা জানি কোনো ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল a ইন্টু √3। এখানে লিখে আমরা জানি ঘনকের কর্ণ ইকুয়াল a ইন্টু √3। এখানে এর মান এই ক্যালকুলেশন করে পাওয়া এর মান এখানে বসিয়ে দিতে হবে। পরবর্তী লাইনে এর মান a ইকুয়াল পেয়েছি √12। এখানে আমরা লিখি এর জায়গায় √12 ইন্টু √3 ছিল এই √3।
ক্যালকুলেশন করলে আমরা পাই 6 মিটার। একক হচ্ছে মিটার, তাই মিটার, অর্থাৎ ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6 মিটার। এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সুতরাং আমরা লিখতে পারি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা খ নং প্রশ্ন সমাধান করব। খ নং প্রশ্নে বলা হয়েছে 1 ঘন সেমি লোহার ওজন 6.5 গ্রাম হলে লোহার পাইপটির ওজন নির্ণয় করো। আগে উদ্দীপকটি পড়ি। একটি লোহার পাইপের ভিতরের ব্যাস 16 সেন্টিমিটার বা সেমি, পুরুত্ব 2 সেমি এবং পাইপটির উচ্চতা 3 মিটার। এটি দেওয়া আছে সেন্টিমিটার এককে, পুরুত্ব দেওয়া আছে সেন্টিমিটার এককে এবং পাইপটির উচ্চতা দেওয়া আছে মিটার এককে। লোহার পাইপটিকে গলিয়ে 4 সেন্টিমিটার বা 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার তৈরি করা হলো। এটি লাগবে না। অর্থাৎ একটি লোহার পাইপ ছিল, পাইপটির ব্যাস হচ্ছে 16 সেন্টিমিটার বা সেমি এবং পুরুত্ব দেওয়া আছে এটি 2 এবং উচ্চতা 3, বাকিটুকু লাগবে না। বরাবরের মতো লিখে দেওয়া আছে লোহার পাইপের ভিতরের ব্যাস 16 সেমি। আমরা তো জানি লোহার পাইপের, তাই লিখি এখানে ভিতরের ব্যাস, পাইপের ভিতরের ব্যাস। ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি ইকুয়াল 16 সেমি। এবং পুরুত্ব দেওয়া আছে, আগে এটা লিখি। আমরা ব্যাসকে ব্যাসার্ধে কনভার্ট করতে হলে আমরা জানি এটি যদি হয় কোনো বৃত্ত, এটি হচ্ছে তার কেন্দ্র এবং এই কেন্দ্র বরাবর যে রেখা বা জ্যাটি যাবে এটিকে ব্যাস বলা হয়, এটিকে বলা হয় ব্যাস। এবং এই ব্যাসের অর্ধেক কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটিকে বলা হয় ব্যাসার্ধ। অর্থাৎ ব্যাস যদি ডি দ্বারা প্রকাশ করা হয়, এটিকে প্রকাশ করা হয় আর দ্বারা। এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত 2 বার যদি কাউন্ট করা হয় তাহলে পাবো আমরা ব্যাস। এই পরিধির যে কোনো 2টি বিন্দু যা কেন্দ্র দিয়ে যায় এটাকে বলা হয় ব্যাস। এই ব্যাস ডি দ্বারা প্রকাশ করা হয় এবং এই ব্যাসের অর্ধেক কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একে প্রকাশ করা হয় আর দ্বারা। এবং 2r ইকুয়াল হচ্ছে আমাদের ডি। কী হবে? কেন্দ্র থেকে এই পরিধি যতটুকু দূরত্ব, এই কেন্দ্র থেকে এই পরিধিও ততটুকু দূরত্ব। অর্থাৎ ডিকে 2 ভাগ করলে আমরা পাবো আর। এখানে ভাগ অবস্থায় আছে, ডি এর সাথে এগুলির বাম পাশে, যদি এগুলির ডান পাশে যায় তাহলে হবে গুণ অবস্থায়, অর্থাৎ 2r ইকুয়াল ডি। পরবর্তীতে আমরা ব্যাসার্ধই যদি রাখতে চাই, এখানে লিখি ব্যাসার্ধ। ভিতরের পাইপের ভিতরের ব্যাস দেওয়া আছে, আমরা লিখি ব্যাসার্ধ আর ইকুয়াল এখানে আছে 16 2 ভাগ করলে হবে 8 সেমি। সাইড নোট দিতে পারো, এখানে বেশি কিছুদিন লেখার দরকার নাই। 2r ইকুয়াল ডি দিলে হবে। সাইড নোট 2r ইকুয়াল ডি। এবং উদ্দীপকে আরও মান দেওয়া আছে। পাইপটির
পুরুত্ব, অর্থাৎ লোহার যে পাইপটি ছিল সেই পাইপটির পুরুত্ব। এখানে লিখি পুরুত্ব ইকুয়াল 2 সেমি, যাকে বলা হয় সেন্টিমিটার। এবং পাইপটির উচ্চতা 3 মিটার। এগুলো আছে সেন্টিমিটার বা সেমিমিটার এককে, এটা হচ্ছে মিটার এককে। উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, এইচ ইকুয়াল 3 মিটার। মিটার থেকে যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে হবে, মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে হলে আমাদেরকে 100 দ্বারা গুণ করতে হবে। 100 দ্বারা গুণ করলে হবে 300 সেমিমিটার। আবার যদি 300 সেমিমিটারকে মিটারে কনভার্ট করতে চাই তাহলে 100 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। যেটুকু আমাদের উদ্দীপকে ছিল সেটুকু আমাদের তোলা হয়েছে। এখানে প্রশ্নটা বলেছিল 1 ঘন সেমি লোহার ওজন 6.5 গ্রাম হলে লোহার পাইপটির ওজন নির্ণয় করে। 1 ঘন সেমি অর্থাৎ ঘন সেমি হচ্ছে একটি একক, যা আয়তনের একক ঘন বা কিউব। সেমি বলতে তো এখানে সেন্টিমিটার একক, বা সেমি বলতে সেন্টিমিটারকে বোঝায় বা সেমি। 1 ঘন অর্থাৎ লোহার আয়তনের ওজন 1 ঘন, অর্থাৎ 1 ঘন একক লোহার আয়তন হচ্ছে 6.5 গ্রাম। পাইপটির ওজন নির্ণয় করো, অর্থাৎ আমাদেরকে এই পাইপটির লোহার আয়তন নির্ণয় করতে হবে। শুধু পাইপের আয়তন নির্ণয় করলে হবে না। মানে আমরা জানি কোনো সিলিন্ডার বা পাইপের আয়তন নির্ণয় সূত্র পাইপ r²h, এটা হচ্ছে আয়তন নির্ণয় সূত্র। কিন্তু আমাদের পাইপটি হচ্ছে এটি, মনে করো এটা একটা স্তর আছে, অর্থাৎ এটি বহির্স্তর বা পাইপের বাইরের পরিধির অংশ, আর এটি ভিতরের অংশ। এটি হচ্ছে পাইপ। এটি হচ্ছে পাইপ। এবং পাইপের যদি আয়তন নির্ণয় করতে চাই তাহলে পাইপ r²h দিলে ওয়ালটারে আয়তন নির্ণয় হয়ে যাবে। আমাদেরকে শুধুমাত্র লোহার আয়তন নির্ণয় করতে হবে। পাইপটিতে যতটুকু লোহা আছে সেই লোহার আয়তনটা নির্ণয় করতে হবে। সেই লোহার আয়তন নির্ণয় করতে হলে আমাদেরকে পাইপের বহির্ভাগের ব্যাসটা লাগবে আগে, বা ব্যাসার্ধ। পাইপের বহির্ভাগের ব্যাসার্ধ লাগবে এবং অন্তর্ভাগের বা ভেতরের, বহির্ভাগের এবং অন্তর্ভাগের। যদি বহির্ভাগের বা বাইরের আয়তন থেকে আমরা ভেতরের আয়তনটি মাইনাস করে দেই, অর্থাৎ এভাবে যদি লিখি পাইপ বাইরের আয়তনটাকে বড় হাতের r দ্বারা r²h মাইনাস পাইপ r²h, বাইরের আয়তনটি, পাইপের বাইরের আয়তন থেকে পাইপের ভিতরের আয়তনটি যদি মাইনাস করে দেই, শুধুমাত্র পাইপের মধ্যে লোহার আয়তন বা পুরুত্বের আয়তনটা আমরা নির্ণয় করতে পারবো। এবং পুরুত্বের আয়তনটিকে আমাদের এখানে বলা হয়েছে, বা এখানে পুরুত্বের আয়তনটি আমাদেরকে নির্ণয় করতে হবে, কারণ আমাদের শুধুমাত্র পাইপের ওজন নির্ণয় করতে হবে। পাইপের ওজন নির্ণয় করতে হলে ওয়াল পাইপের আয়তন আমাদের লাগবে না, কারণ ওয়াল পাইপ তো যেহেতু বানা হয়েছিল লোহা দ্বারা, কিন্তু ওয়াল পাইপের মধ্যে মধ্য অংশ ছিল ফাঁপা, এবং ফাঁপাটি সহ কাউন্ট করা যাবে না। শুধু লোহা দ্বারা পূর্ণ ছিল সাইডের অংশ। পুরুত্ব এখানে দেওয়া ছিল 2 সেমিমিটার পুরুত্ব। এবং যদি 2 সেমিমিটার পুরুত্ব হয়, আমাদের এখানে পাইপের ভিতরের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এখানে পাচ্ছি। 2 সেন্টিমিটার যদি যোগ করি,
2 সেন্টিমিটার যদি যোগ করি তাহলে হবে 8 থেকে 10 সেন্টিমিটার। সেটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার পাবো এবং ভেতরের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। বাইরের আয়তন থেকে ভেতরের আয়তন যদি বাদ দেই তাহলে আমরা শুধুমাত্র পাইপের মধ্যে লোহার আয়তন পাবো এবং পাইপের মধ্যে লোহার আয়তন 1 ঘন সেমি লোহার আয়তন আমাদের 1 ঘন সেমি লোহার আয়তন ইকুয়াল আমাদেরকে দিয়েছে 6.5 গ্রাম লোহার ওজন এবং পাইপটির লোহার যতগুলো লোহা আছে সেই লোহার ওজনটি আমাদেরকে নির্ণয় করতে হবে। আগে আমরা শুধুমাত্র পাইপটির মধ্যে লোহা যতটুকু আছে তার আয়তন নির্ণয় করি। এখানে আমরা পাইপের ভেতরের ব্যাসার্ধ লিখছি, পুরুত্ব লিখছি, উচ্চতা লিখছি। এখন আমরা লিখি পাইপের বহির্ভাগের বা বাইরের ব্যাসার্ধ। পাইপের বাইরের ব্যাসার্ধ ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করলাম। এখানে যেহেতু পাইপের ভেতরের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার আছে, তাহলে পাইপের বাইরের ব্যাসার্ধ অর্থাৎ পুরুত্ব সহ ব্যাসার্ধটা হবে 2 যদি যোগ করি তাহলে হবে 10 সেন্টিমিটার, 10 সেমি। এখন আমরা যদি পাইপটির অর্থাৎ লোহার পাইপটির বহির্ভাগের আয়তন থেকে অন্তঃভাগের আয়তন বিয়োগ করে দেই তাহলে আমাদের শুধু পাইপটির মধ্যে থাকা লোহার আয়তন নির্ণয় করতে পারবো। সুতরাং আমরা এখানে লিখি, আমরা জানি পাইপে লোহার আয়তন বা লোহার আয়তন লিখি আয়তন ইকুয়াল আমরা লিখব বহির্ভাগের আয়তন মাইনাস অন্তঃভাগের আয়তন। বহির্ভাগের আয়তন হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ মাইনাস পাই স্মল আর স্কোয়ার এইচ। এখানে একক হচ্ছে যেহেতু আয়তন নির্ণয়ের একক হচ্ছে ঘন সেমি। পরবর্তী লাইনে আমরা অতএব মান বসিয়ে দিলে হবে, তবে একটু ক্যালকুলেশন করি। পাইক আর এইচ কমন নেওয়া যায়, এখানেও আছে পাইক এইচ, এখানেও আছে পাইক এইচ, দুইটা পাইক এইচ থেকে পাইক এইচ কমন নিলে হবে আর স্কোয়ার মাইনাস অর্থাৎ ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এখন ক্যালকুলেশন করলে হবে, আগে লিখি ঘন সেমি। এখন যদি ক্যালকুলেশন বা মান বসিয়ে দিই, পাইকের মান হচ্ছে 3.1416, 3.1416 ইন্টু এইচ আমরা পেয়েছি কত, এইচ পেয়েছি 3 মিটার অর্থাৎ 300 সেমি, 300 সেমি। এখানে গুণ অবস্থায় আছে, গুণ মাইনাস গুণ ক্যাপিটাল আর স্কোয়ার। ক্যাপিটাল আর ছিল 10 সেমি অর্থাৎ বহির্ভাগের ব্যাসার্ধ, পাইপের বহির্ভাগের ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি। এখানে লিখি 10 স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস আছে মাইনাস স্মল আর হচ্ছে পাইপের অন্তঃভাগের বা ভেতরের ব্যাসার্ধ, পাইপের ভেতরের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। এখানে লিখি 8 স্কোয়ার আছে, স্কোয়ার একক জায়গা নাই না লিখলাম, সমস্যা নেই।
পরবর্তী লাইনে যদি ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে পাবো, ক্যালকুলেশন করলে আমরা পাই 3392.9.28 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, অর্থাৎ 33,929.28 ঘন সেন্টিমিটার। অর্থাৎ লোহার আয়তন, শুধুমাত্র লোহার আয়তন, নট ওয়াল পাইপের আয়তন, শুধুমাত্র লোহার আয়তন হচ্ছে 33,929.28 ঘন সেন্টিমিটার বা সেমি। এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে 1 ঘন সেমি লোহার ওজন সমান সমান, বা লোহার ওজন 6.5 গ্রাম। এখানে পরবর্তী পৃষ্ঠে আমরা যাই, যেহেতু এখানে লেখা আছে এভাবে লিখতে পারি আমরা। এক ঘন সেমি লোহার ওজন বা ভর সমান সমান 6.5 গ্রাম। গ্রাম বানান ভুলে গেছি, গ্রাম। অর্থাৎ এক ঘন সেমি লোহার আয়তন সমান সমান লোহার ওজন হচ্ছে 6.5 গ্রাম। আর আমাদের লোহার আয়তন হচ্ছে 33,929.28 ঘন সেমি, অর্থাৎ 33,929.28 ঘন সেমি লোহার আয়তন হবে, এটার সাথে গুণ হবে অত গ্রাম। লিখি 33,929.28 ঘন সেমি হবে, এটার সাথে যেহেতু ঐকিক নিয়মে করলে এখানে গুণ হবে, উক্ত সংখ্যার সাথে কি হবে, গুণ হবে। দেখি 33,929.8 10 into 6.5 গ্রাম। শুধুমাত্র ভুল দেখি, গ্রাম। ক্যালকুলেশন করলে পাবো ক্যালকুলেশন করলে পাই 220,540.32 গ্রাম। গ্রামকে যদি আমরা কেজি এককে নিতে চাই, যেহেতু আমাদের লোহার ওজন নির্ণয় করতে বলেছে, ওজনের মৌলিক একক হচ্ছে কেজি, ভরের মৌলিক একক হচ্ছে কেজি। আমরা যদি কেজি এককে নির্ণয় করি, তাহলে আমাদেরকে উক্ত গ্রামের সাথে 1000 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ গ্রামকে 1000 দ্বারা ভাগ করলে কেজি এককে পাওয়া যায়। অর্থাৎ কত কেজি হবে, 1000 দ্বারা যদি ভাগ করি, কেজি হবে ডিভাইডেড বাই 1000 ইকুয়াল পাই আমরা 220.54
220.54 কেজি। এখানে সাইড নোট দিতে পারো। গ্রাম ডিভাইডেড বাই 1000 ইকুয়াল কেজি। দিলে হবে, না দিলে হবে, দরকার নাই। সুতরাং আমাদের পাইপটির লোহার ওজন হচ্ছে 220.54 কেজি। সুতরাং আমরা লিখি, সুতরাং উক্ত পাইপটির লোহার ওজন 220.54 কেজি। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা গ নং প্রশ্ন সমাধান করব। গ নং প্রশ্নে বলা হয়েছে সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ আমরা আগে পড়েছিলাম যে লোহার একটি পাইপ ছিল, লোহার পাইপটিকে গলিয়ে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সিলিন্ডার তৈরি করা হয়েছে। এখন আমাদেরকে সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ যদি হয় এটি সিলিন্ডার, এটি একটি সিলিন্ডার, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এই সাইডের ক্ষেত্রফল আর এই সাইডের ক্ষেত্রফল, এবং সমগ্র তলের ক্ষেত্রফল হলে এই সাইডের ক্ষেত্রফল, এই সাইডের ক্ষেত্রফল, এই সাইডের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এবং সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। আমাদেরকে এটি লাগতেছে না, আমাদেরকে শুধু বলেছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ। এখানে আমাদেরকে লাগতেছে এইচ এর মান এবং আর এর মান, অর্থাৎ ব্যাসার্ধ এবং এইচ উচ্চতা, অর্থাৎ সিলিন্ডারটির উচ্চতা এবং ব্যাসার্ধের মানটা। আমাদের উদ্দীপকে দেওয়া আছে লোহার পাইপটিকে গলিয়ে 4 সেন্টিমিটার বা 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি সিলিন্ডার তৈরি করা হয়েছিল। এখন আমাদেরকে তাহলে আর এর মান দিয়ে দিছি, এবং আমাদেরকে আগে নির্ণয় করতে হবে আর এর মান দিয়ে দিছি। আমরা যদি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলটি নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে এইচ এর মানটিও লাগবে। এইচ এর মান আমরা কিভাবে বের করব? এইচ এর মান আমরা বের করব খ নং থেকে। খ নঙ্গে কি? খ নঙ্গের লোহার পাইপটির ভেতরের আয়তন, অর্থাৎ লোহার যে আয়তন ছিল, পাইপটির যে লোহার আয়তন ছিল, লোহার আয়তনের তো কোনো পরিমাপ হবে না, মানে আয়তনের তো কোনো পরিবর্তন হবে না। লোহার আয়তনটির গলিয়ে হোক বা চিপি হোক, কিভাবে কোনো কিছু তৈরি, যে কোনো বস্তু তৈরি করা হোক না কেন, লোহার তো কোনো ক্ষতি হবে না, বা লোহার কোনো ক্ষয় হবে না বা পরিবর্তন হবে না। লোহা তো লোহায় থাকবে। অর্থাৎ লোহার যে আয়তনটি ছিল সেই আয়তন থেকে আমাদেরকে সিলিন্ডারের উচ্চতাটা নির্ণয় করতে হবে। আগে লিখি উদ্দীপক হতে, বা উদ্দীপকে যা দেওয়া আছে আগে লিখি, দেওয়া আছে বরাবর মতো। আমরা লিখলাম দেওয়া আছে ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। আমাদের যে সিলিন্ডারটি লোহার পাইপটিকে গলিয়ে যে সিলিন্ডারটি তৈরি করা হয়েছিল সেই সিলিন্ডারটির ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার। আমরা লিখলাম আর ইকুয়াল 4 সেন্টিমিটার। এবং গহাতে পেয়েছিলাম লোহাটির আয়তন, খতে লোহার আয়তন পেয়েছিলাম 33,929.28 ঘন সেমি। এখানে লিখি
লোহার আয়তন ইকুয়াল 33,929.28 ঘন সেমি। 28 ঘন সেমি। এখানে সাইড নোটে লিখে দিতে পারি বলে খ হতে, এখানে লিখি খ হতে। কারণ আমরা খ থেকে এই মানটি সংগ্রহ করেছি। আমরা শর্ত মতে এখানে শর্ত বসাবো। শর্ত কি? লোহার আয়তন এটি, এবং লোহার আয়তন যেহেতু এটি, লোহার আয়তন এটি, এবং ব্যাসার্ধ আমার সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে এটি। সিলিন্ডারের ব্যাসার্ধ থেকে যদি সিলিন্ডারের ব্যাসার্ধ এটি এবং আয়তন এটি হচ্ছে লোহার পাইপ, যখন পাইপ ছিল সেখন আয়তন, এবং সিলিন্ডার তৈরি করা অবস্থায় আয়তনটি একে থাকবে, লোহার আয়তন তো একই থাকবে। ব্যাসার্ধর এখানে মানের পরিবর্তন হয়েছে। যদি ব্যাসার্ধর মানের পরিবর্তন হয়েছে তাহলে তো এটি উচ্চতাটাও পরিবর্তন হয়েছে। আগে 300 সেন্টিমিটার মনে হয় উচ্চতা ছিল, ওদিকে যাচ্ছি না। এখন আমাদেরকে এই শর্ত, এখানে শর্ত দিয়ে আমাদেরকে এইচের মান নির্ণয় করতে হবে। কি শর্ত? সিলিন্ডারের আয়তন আমরা জানি পাইক আর স্কোয়ার এইচ। সিলিন্ডারের আয়তন আমরা জানি পাইক আর স্কোয়ার এইচ। এই সিলিন্ডারের আয়তন থেকে আমরা এইচের মানটা বের করব। এখানে আমরা লিখি শর্ত মতে পাইক আর স্কোয়ার এইচ। এখানে আমরা এইচের মানটা আমাদেরকে বের করতে হবে। পাইক আর স্কোয়ার এইচ, সিলিন্ডারের আয়তন ইকুয়াল সেই লোহার পাইপটির আয়তন। লোহার পাইপটির আয়তন ছিল 33,929.28। আমরা এদিকে কি করব? এখানে পাইক আর স্কোয়ার গুণ অবস্থায় আছে এইচের সাথে, ইকুয়ালের বাম পাশে, ইকুয়ালের ডান পাশে গেলে ভাগ অবস্থা হয়ে যাবে। এইচ ইকুয়াল আমরা লিখতে পারি 33,929.28, এবং এদি নিচে থাকবে পাইক আর স্কোয়ার। পাইক আর স্কোয়ারের মান একেবারে আমরা এদি বসে দিলে হবে। পাইকের মান হচ্ছে 3.1416 ইন্টু গুণ অবস্থায় আছে আর এর সাথে। আর এর মান হচ্ছে, এখানে আর এর মান আমরা পাইছি 4 সেন্টিমিটার বা 4 সেমি। এখানে ওয়াল স্কোয়ার আছে, ওয়াল স্কোয়ার, এখানে আর এর সাথে ওয়াল স্কোয়ার আছে, ওয়াল স্কোয়ার। পরবর্তী লাইনে আমরা ক্যালকুলেশন করলে পাবো এইচ ইকুয়াল, আমরা উচ্চতা পাই 675 সেমি। যেহেতু ঘন সেমি ছিল, আয়তনে উচ্চতা হবে সেমি, অর্থাৎ উচ্চতা আমরা পেলাম 675 সেমি। এখন আমরা ব্যাসার্ধও পেয়েছি আর এইচও পেয়েছি। এখন আমাদের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। এখন লিখে আমরা জানি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। এখানে লিখি বক্রতলের ক্ষেত্রফল, এই দ্বারা প্রকাশ করা হয়, সমস্যা নেই। ক্ষেত্রফল 2 পাইক আর ইন্টু এইচ। এখানে 2 পাইকের মান হচ্ছে 3.1416 ইন্টু
আর এর মান হচ্ছে 4 এবং এইচ এর মান আমরা পেয়েছি 675। সবগুলো ক্যালকুলেশন করলে আমরা পাই 16,964.64, যেহেতু ক্ষেত্রফল একক হবে বর্গ সেমি। সুতরাং আমরা লিখি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 16,964.64 বর্গ সেন্টিমিটার বা সেমি।